সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার, বর্তমানে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ডলার মাহমুদ। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। ডলার মাহমুদের সঙ্গে কথা বলবো, ক্রিকেট নিয়ে কথা হবে। তার আগে দেশ বিদেশের সব খেলার খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা বলছিলাম শুরুতেই যে ক্রিকেট নিয়ে কথা বলবো। অতিথি ডলার মাহমুদ আছেন আমাদের সঙ্গে। আমাদের বিষয় আজকে অব্যবস্থাপনার বিপিএল নিয়ে সমালোচনা সবচেয়ে বেশি চলছে মাঠ এবং মাঠের বাইরে। সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আপনারা চাইলে অংশ নিতে পারেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। ডলার মাহমুদ, আমরা শিরোনাম 3টা করেছি বিপিএল নিয়ে, কিন্তু তার দুটোই দেখছিলেন আপনি যে নানা সমস্যা নিয়ে। ফিক্সিং ইস্যুতে ক্রীড়া উপদেষ্টাকে যেতে হয়েছে, রাজশাহীর ক্রিকেটাররা বিদেশি ক্রিকেটার আটকে আছেন, দেশে যেতে পারছেন না, পারিশ্রমিক পাননি। তারপর স্বাধীন তদন্ত কমিশন গঠন করার কথা বলছে বিসিবি। সব মিলে নানা ধরনের পরিস্থিতি চলছে এবং গতকাল সেটার অনেকগুলো দিক আমরা উন্মোচিত হয়েছে দেখেছি। বিপিএল নিয়ে এই সমস্যা বলি কিংবা এই সমালোচনা বলি, সেটা একদম প্রথম আসর থেকেই চলছে। 14 বছর কিংবা এতদিনেও আসলে কেন এটার সমাধান করা যাচ্ছে না কিংবা কমানো যাচ্ছে না, কন্ট্রোল করা যাচ্ছে না? পৃথিবীতে তো আরও অনেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয়, এত কিছু কি আমরা কি শুনতে পাই? হয়তোবা শুনতে পাই না, বা ওরকম হয়তোবা আমরা আমাদের ইন্টারেস্টটা ওখানে খুব বেশি নাইও। তো আপনি আমার প্রশ্ন অনেক কিছুটা এর মধ্যেই আর কি বলে, মানে উত্তরটা অনেক কিছু বলে দিয়েছেন যে এতদিনে কেন এটা এই অবস্থায় আছে এবং এটা কেন এখনও হচ্ছে না। সত্যি কথা বলতে কি যে আপনার এটা কিন্তু শুধু এই বছরের বিষয় না, আমরা কিন্তু বিগত বছর ধরে আর কি দেখে আসছি। তবে এইটা ফ্র্যাঞ্চাইজি থেকে এমন এত বেশি অব্যবস্থাপনা এর আগে কখনো আমি দেখিনি। বিশেষ করে ধরেন আপনার রাজশাহী যেটা করছে, আপনার এটা হয়েছে কি যে হয়তো বা টুর্নামেন্টের শেষে দেখে যে প্লেয়ারদের পেমেন্ট দিতে পারছে না, বা ইনসাইড যে বিষয়গুলো মিডিয়াতে চলে আসছে, এটা এর আগে কখনো দেখিনি। তো অবশ্যই আমি বলবো যে এটা বিসিবি যেন লিসেন, আর যে বিষয়গুলো মানে ওভারঅল সব কিছু যেটা হচ্ছে এটা আরও খুব ভালোভাবে এটাকে হ্যান্ডেল করতে পারতো। আপনার এবার বিপিএলটা হওয়া নিয়েও একটা প্রশ্ন জেগেছে। তো মানে আসলে আমি বলবো যে প্লেয়ারে এখানে ক্ষতিগ্রস্ত হতো যদি বিপিএল না হতো। ব্রডকাস্টার ছিল যারা আপনার 3 বছরের জন্য টিম নিয়েছে, তারাও ক্ষতিগ্রস্ত হতো। আমি বলবো সেই দিকটা থেকে অবশ্যই বিসিবিকে মানে আপনার ক্রেডিট দিতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম দেখবেন যে আপনার যেহেতু বিপিএলটা হয়েছে এবং একটা জিনিস কিন্তু আমরা ভালো দেখছি যে অনেক সমালোচনার পরে কিন্তু দর্শক মাঠে আসছে। তো এইটা একটা ভালো সাইট। আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা হাইপ তৈরি হয়েছিল। তো তারপরে স্টিল গোয়িং অন। আপনার আমার মনে হয় যে আরও কিছু খেলা বাকি আছে, প্লে অফের খেলা, এবং ফাইনাল দিয়ে হয়তো যদি সব ঠিকঠাক শেষ করতে পারে, আমার মনে হয় যে ভুল ত্রুটিগুলো এই আসর হয়েছে এবং যে জিনিসগুলো আরও ভালোভাবে করতে পারতো। আমার মনে হয় একটা জিনিস ফারুক ভাই কালকে অনেক বিষয় কথা বলেছে, এই বিষয়টা আপনার সামনে আসা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ অনেক বেশি আপনার আলোচনা হওয়াতে আপনার দেখবেন যে আপনার টুর্নামেন্টের আপনার যে রেপুটেশনটা সেটা নষ্ট হচ্ছিল। বিসিবির রেপুটেশনটা অলরেডি আপনার প্রশ্ন উঠেছে কেন এইভাবে হচ্ছে। তো আমার মনে হয় ফারুক ভাইয়ের কথাগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। আসলে এটা কীভাবে সমাধান করা যায়, রাদার দেন আপনার আরও বেশি আলোচনা থেকে কীভাবে সমাধান করা যায় সেটার দিকে আমার মনে হয় ফোকাস করা ভালো। সেইটার দায়িত্ব তো আসলে ক্রিকেট বোর্ডেরই হওয়া উচিত যে কীভাবে তারা সমাধান করবে। অনেকে বলছেন যে 7 দলের বিপিএল না করে একটা দল কম হলে, 6টা দল হলে হয়তোবা এত আলোচনা হতো না এবং সেক্ষেত্রে রাজশাহী হয়তো আসতো না, সেটা একটা সমাধান হতে পারে। অনেকে বলছেন যে বিপিএলটা একটু আগে করতে পারলে বছরে সেই ক্ষেত্রে বিদেশি ক্রিকেটারের মান বাড়ানো সম্ভব, কারণ আইএলটি টি20 এসএ টি20-র সঙ্গে ক্ল্যাশ করে না। তামিম ইকবাল নিজে এই কথা বলেছেন। মানে আপনারও কি মনে হয় যে আসলে দল দেওয়ার আগে দলগুলো সম্পর্কে আসলে একটু ব্যাকগ্রাউন্ড চেক করাটা আসলে খুব জরুরি? 100% এখানে কে আসছে, কে দল করবে, এটা অবশ্যই আপনার সামর্থ্য কতটুকু আছে। আসলে আপনার এটা ইটস নট জাস্ট আপনার একটা টুর্নামেন্ট করেই আপনি চলে গেলেন। হ্যাঁ, তো এইখানে আপনার বিসিবি দেখার বিষয় আছে যে আসলে কতটুকু সামর্থ্য আছে এবং সে আসলে কোন উদ্দেশ্য এখানে আসছে। তো এই জিনিসগুলো আপনার ভেরিফাই করা প্রয়োজন। এবং আপনি যেটা বললেন যে আসলে কোন সময় একটা দারুণ একটা উইন্ডো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি না বের করতে পারে, আমাদের বিপিএলটা আসলে আমি দেখছি না সে আসলে খুব বেশি দূরে যাবে বা ভালো অবস্থান তৈরি হবে। হয়তো এরকম করার মতন করে মানে কন্টিনিউ করতে পারে। কিন্তু আপনার ফারুক ভাই গতকাল বললো যে আসলে কোন টুর্নামেন্টের সঙ্গে ক্লাস হচ্ছে। এই টুর্নামেন্টে দেখবেন যে আপনার আইএলটি টি20-তে আমি যতটুকু জানি যে ম্যাক্সিমাম ফরেনারই ওখানে বেশি খেলে। তো এই সময়টা যদি আমরা যদি বের করে নিয়ে আসতে অ্যাভয়েড করতে পারি, বের করে নিয়ে আসতে হবে, ওখান থেকে অনেক ফরেনার আসবে। তো এই চিন্তাটা আসলে মানে ধরেন অনেক, আমি বলবো যে একটা পজিটিভ দিক। এটা কিন্তু আইএলটি টি20 কিন্তু 2-3 বছর আগে শুরু হয়েছে, এসএ টি20 হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনার যে চিন্তা করছে নতুন করে, এটা ভালোর দিকে আমি বলবো যে একটা পজিটিভ সাইন যে আসলে কীভাবে
বিপিএলকে আরও ভালো করা যায়। এবং 6টা টিমের কথা যদি আসে, এই বছর হয়তো বা সম্ভব ছিল না, সামনের বছর হয়তো সম্ভব, কারণ এই বছর আপনি অলরেডি যাদের টিম দিয়ে দিয়েছেন এবং ব্রডকাস্ট কিন্তু আপনি অলরেডি সেই হিসাবেই কিন্তু এটা সেল করেছেন যে খেলাগুলো এতগুলো খেলা হবে, তো আপনার 12টা খেলা হয়তো বা কমে যেত। তো আমার মনে হয় সব কিছু মিলিয়ে এখন বিসিবির চিন্তার একটা জায়গা আছে আসলে কীভাবে করতে পারার অনেক ভালো ইনিশিয়েটিভ আছে। আপনি যদি কোনো জিনিস একটা ভালোভাবে করতে চান, সেটার জন্য আপনি যদি ওয়েল প্ল্যান্ড হন, একটা আপনার কোর টিম থাকে পুরো 12 মাস ধরে এটা নিয়ে কাজ করবে, আপনার ফ্র্যাঞ্চাইজের জন্য এটা সুবিধা হয়। বিসিবি তো অবশ্যই বাউন্ড, যেহেতু একটা টুর্নামেন্ট প্রতি বছর হয়, জানে যে ফ্র্যাঞ্চাইজি আসুক আর না আসুক বিসিবি এটা আয়োজন করতে হবে। তো বিসিবির একটা দায়বদ্ধতা থাকে যে আসলে কীভাবে টুর্নামেন্টটা ভালো করা যায়। আমার মনে হয় সেই দিকে যাচ্ছে। আমরা আশা করতে পারি যে ইনশাআল্লাহ সামনের বছর হয়তো ভালো কিছু হতে পারে। সামনের বছর ভালো কিছু হতে গেলে আসলে মানে সেটার একটা তো পূর্ব লক্ষণ দেখতে হয়, কিংবা লক্ষণ দেখার একটা সুযোগ থাকতে হয়। মানে আমি বলছি যে কি চেঞ্জ আপনি দেখতে চান, যেটা আসলে বিপিএল আপনি বিশ্বাস করবেন যে বিপিএল আসলে ভালো হবে? প্রতি বছরই আমরা কিন্তু তেমনটাই দেখি। এবারও আমরা ভেবেছিলাম যে বিপিএলটা ভালো হবে, নতুন ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট কিংবা নতুন সরকার, নতুন দেশ, সব কিছু ভিন্ন আমরা ভেবেছিলাম, কিন্তু সেটা হয়নি। বরং সবচেয়ে ওয়ার্স্ট পসিবল বিপিএল হয়েছে ম্যানেজমেন্ট কিংবা সমালোচনার দিক থেকে, আমি বলতে পারি। এর থেকে এর আগেও হয়েছে ওয়ার্স্ট পসিবল, আমরা বলতে পারি না যে এটা সবথেকে খারাপ, সেটা বলতে পারি না, কিন্তু আপনি নিজেই বলছেন যে দলগুলোর পারিশ্রমিক ইস্যুতে ধরেন রাজশাহী যেটা করেছে সেটা এর আগে আমি কখনো দেখিনি এত বেশি এই টুর্নামেন্ট চলাকালীন কখনো। অথবা বিসিবি হয়তো দায়িত্ব নিয়ে সেটা পরিশোধ করেছেন, কিন্তু ভালো করার মানে প্রথম জায়গা হচ্ছে আপনি যদি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আসেন, আসলে তাদের স্বার্থটা কি এখানে, হ্যাঁ, যে আপনার 15-20 কোটি টাকা খরচ করবে। তো এটা বারবারই আমরা কিন্তু বলে আসি যে ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে একটা রেভিনিউ শেয়ার করা, আপনার ব্রডকাস্ট থেকে শেয়ার, তারপরে ইভেন টিকিটস থেকে, এইখান থেকে যদি আপনার রেভিনিউগুলো শেয়ার হয়, যদি ফ্র্যাঞ্চাইজিগুলো মানে আপনার এখানে কিছু তাদের ইনকাম হয়, এবং একটা জিনিস কিন্তু দেখবেন যে মানুষের মধ্যে কিন্তু স্টিল বিপিএল নিয়ে কিন্তু একটা আগ্রহ আছে। আপনি যদি সাধারণ মানুষের কাছে যান, খেলা দেখতেছে, টিভি সেটের সামনে বসছে, ভালো প্লেয়ার যখন আসবে আলটিমেটলি দেখবেন যে সেটা দেখার জন্য আপনার টিভিতে মানুষ টিভির সামনে বসতে বা মাঠে আসবে। তো এই জায়গাগুলো এই আমার মনে হয় এই যে আপনার একটা পরিবেশটা এখন স্টিল আছে বিপিএল নিয়ে, তো এটার অ্যাডভান্টেজটা আমার মনে হয় নিতে হবে। সেটা আপনার দুইটা পক্ষরই আসলে দেখতে হবে। আপনি একটা সময় দেখেছেন যে বিপিএলের আপনার টাইটেল স্পন্সর মানে হিউজ অ্যামাউন্টে ছিল, তো সেটা এখন ধরেন কমে এসে অনেক নিচের দিকে। একটা টিমের আপনার স্পন্সর খুঁজতে অনেক কষ্ট হয়। যে এই বছর কোনো দলই কোনো স্পন্সর খুব ভালোভাবে পেয়েছে এমন নয়। হ্যাঁ, তো এটা আমরা বলি আসলে লং টাইম প্রসেস যখন হবে, ভালো একটা উইন্ডো যখন হবে, আপনি জানবেন যে আমার টিম আছে 5 বছরের জন্য বা 4 বছরের জন্য আছে, হ্যাঁ, তখন দেখবেন যে আলটিমেটলি সবাই এটার পিছনে এটা ইনভেস্ট করবে। সবাই আপনার দিন শেষে কি হবে যে আমি যখন ইনভেস্ট করবো সেটার জন্য আমার একটা ফিডব্যাক লাগবে, রিটার্ন চাই। হ্যাঁ, তো আপনি বলছেন যে এটা বিজনেস মডেলে দাঁড় করাতে হবে। জি, এক্স্যাক্টলি, মানে সেই জায়গাটায় এগোতে হবে। এমনিতে যদি দুটো বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, এই দলগুলো নিয়ে তো আলোচনা হচ্ছে, সঙ্গে আলোচনা হচ্ছে পারিশ্রমিক ইস্যু এবং ফিক্সিং। পারিশ্রমিক ইস্যুটা নিয়ে আপনি কিছুটা বলেছেন, এইটার কি আসলে যতই দল দেখা হোক কিংবা যতই দলের সামর্থ্য দেখা হোক, দলগুলোরই তো আসলে মেইন দায়িত্ব এটা যে পারিশ্রমিক সে জেনে বুঝে এসেছে এত টাকা পারিশ্রমিক ক্রিকেটারদের দিতে হবে, সেটার দায়িত্ব তো তারই, দায়বদ্ধতা তারই। এখানে ক্রিকেট বোর্ড হয়তো বা তাকে ডিকটেট করতে পারে, কিন্তু দায়বদ্ধতা তো তাকেই নিতে হবে। রাজশাহীকে বলি কিংবা চিটাগাংকে নিয়েও কিছু কথা হয়েছে, তাদের দায়িত্ব তো তাদেরকেই নিতে হবে। দেখেন, আপনার এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। আপনার যখন একটা সিকিউরিটি মানি থাকে, সিকিউরিটি মানির পর আপনার প্লেয়ার পেমেন্ট কিন্তু ধরেন ধাপে ধাপে হয়। তো আপনার খেলার মধ্যে আপনার অলমোস্ট আমি যতটুকু জানি 75% পর্যন্ত সেটা পরিশোধ করতে হয়। তো আমরা অনেক আগেই দেখেছি, দেখবেন যে ফরেনার এবং দেশি প্লেয়ার এমন হয়েছে যে মানে আপনার পরের বছর বিপিএল শুরুর আগে এটা কমপ্লিট করেছে। নর্মালি এটা হয় 2-3 মাসের মধ্যে পরিশোধ করতে হয়। তো এইটা কিন্তু এটা নতুন না, হ্যাঁ। তো এটা ওভারঅল পৃথিবীর সব জায়গায় আপনার ফ্র্যাঞ্চাইজি লিগে এরকমই হয়। তো আপনার বিশেষ করে দেখবেন যে বাংলাদেশে এখন মানে দুঃখের বিষয় যে বাংলাদেশ এখন বিপিএলে যে আসতে চাচ্ছে কোনো ফরেনার, সে প্লেনে ওঠার আগে সে বলছে যে আমার টাকাটাকে পরিশোধ করেন। তো এটা তো বলবো যে আসলে মানে ধরেন আমাদের দেশের জন্য এবং এই বিপিএলের জন্য এটা মারাত্মক একটা মানে সম্মানের হানি এবং হুমকি, যে পরবর্তীতে আপনি আসলে ভালো মানের বিদেশি পাবেন কিনা। তো আসলে এটা তো অবশ্যই আপনার বিসিবি এবং যে ফ্র্যাঞ্চাইজি তাদের দায়িত্ব। বিসিবি তো আপনার দেখে আসতেছে আসলে তার এই বছর বিশেষ করে অনেক শর্ট টাইমে আপনার ফারুক ভাইয়ের কথা শুনেছেন যে কত দ্রুত আপনার সবকিছু আয়োজন করতে হয়েছে, যে কারণ আপনার যদি ডিসিশন না নিত আপনার ওই বিদেশি প্লেয়ারগুলো অ্যাভেলেবেল হতো না। তো এটা হয়তো বা আমরা এটা এই বছরটা এভাবে দেখতে পারি,
যে না ঠিক আছে এই বছর হয়তো বা অনেক কিছু সম্ভব ছিল না, কিন্তু প্লেয়ারদের এবং আপনার ফ্র্যাঞ্চাইজের দিকে তাকিয়ে হয়তো অনেক দ্রুতভাবে হয়েছে। কিন্তু আমি বলবো যে এটা যদি লং টাইমে করতে চায় তো এটা আমার মনে হয় আরও বেশি বেশি করে আপনার একটা টিম সম্বন্ধে জানা, যে মালিক পক্ষ যারা আসছে আসলে তাদের কি উদ্দেশ্য নিয়ে আসছে, সেটা আমার মনে হয় আরও বিস্তরভাবে এখানে দেখতে পারে। এবং এবছর আমরা একটা নতুন জিনিস দেখলাম, আপনি বলছিলেন যে প্লেনে ওঠার আগে তারা অর্থ চায়, এবার দেশে আসার পরে যেতে পারছে না, রাজশাহী ক্রিকেটাররা হোটেলে বন্দি, তাদের প্লেনের টিকিট রিটার্ন টিকিট কেটে দেওয়া হচ্ছে না, এরকম অভিযোগ তারা করেছেন রায়ান বার্ল সহ 5 জন থেকে 6 জন বিদেশি। আরেকটা জিনিস ফিক্সিংটা প্রমাণ করা খুব ডিফিকাল্ট। এবার স্পট ফিক্সিং এবং ফিক্সিংয়ের বেশ কিছু অভিযোগ এসছে, মানে এবং এই অভিযোগগুলো আসলে প্রকাশ পেয়ে গেছে। 10 জন ক্রিকেটারের নাম এসছে, 8টা ম্যাচ নিয়ে কথা হচ্ছে। আমি বলছি যে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট যেটা আছে, আপনার কি মনে হয় যে সেটা স্বাধীনভাবে এই জিনিসগুলো প্রমাণ করার জন্য যথেষ্ট? সেটা একটা প্রশ্ন। এবং তার বাইরে বিসিবি কালকে বলেছে একটা স্বাধীন তদন্ত কমিশনও গঠন করা হবে, সেটা বিপিএল শেষেই হয়তোবা, এবং বিসিবির বাইরের সবাইকে দিয়ে। হ্যাঁ, অবশ্যই। আমি প্রথমেই বলবো যে এটা একটু ব্যর্থতাই, যে আপনার কিভাবে আপনার বিসিবির মাধ্যম বা অ্যান্টি করাপশনের মাধ্যম না এসে আপনার এটা এইভাবে আলাদা একটা করতে হচ্ছে, আলাদাভাবে করতে হচ্ছে। যদিও বা আপনার অ্যান্টি করাপশনের লোক বিসিবিতে আছে, আমরা জানি যে প্রতি বছরই এটা হয়ে থাকে। তো অবশ্যই এটা মানে ধরেন খেলার যে স্পিরিট আপনার, এটা অবশ্যই এই অনৈতিক কাজ এগুলো যদি এর মধ্যে ইনভলভ থাকে, এটা অবশ্যই ক্রিকেটের জন্য ভালো না, ইভেন এই টুর্নামেন্টের জন্য ভালো না। অবশ্যই যদি কেউ এখানে ইনভলভ থাকে, আমার মনে হয় যে যেহেতু বিসিবি এটাকে আরও ভালোভাবে দেখছে এবং যারা এখানে দায়িত্বে আছে বিশেষ করে এই বিষয়গুলো বের করার জন্য, আই হোপ যে আপনার এটা একটা সঠিক তদন্ত হবে, যাতে করে ধরেন আমাদের এই টুর্নামেন্ট এবং আমাদের ক্রিকেটের রেপুটেশনটার জন্য আবার নতুন করে গ্রো করে। বেশ কিছু ক্রিকেটারের নাম এসেছে যারা ন্যাশনাল টিমে খেলেছেন এবং ন্যাশনাল টিমের রেডিয়াসের মধ্যেও আছেন, তাদের নাম আসাটা আসলে বিব্রতকর কিনা? যদি প্রমাণিত হোক তাহলে তো অবশ্যই আসবে, কিন্তু প্রমাণিত না হওয়া পর্যন্ত কিংবা অভিযোগের ভিত্তিতে শুধুমাত্র? অবশ্যই এটা ধরেন যদি আপনার প্রমাণিত হয় সেটা তো অবশ্যই মানে আপনার প্রকাশ করা উচিত। এবং অ্যাট দ্য সেম টাইম যদি মানে অভিযোগ প্রমাণিত না হয়, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই তাদের ব্যক্তিগত জীবন আছে, আপনার তার ক্রিকেট ক্যারিয়ার এতদিন ধরে খেলে আসছে এবং পরবর্তীতে কি হবে সেটা আসলে তাদের লাইফে এটা হ্যাম্পার করবে। তো অবভিয়াসলি আমি মনে করি যে জানি না সত্য মিথ্যা কি, তবে এটার একটা সমাধান হওয়া উচিত। অবশ্যই ক্রিকেটের জন্য এবং ক্রিকেটারদের জন্য এবং বিসিবির জন্য এবং বিপিএল এর জন্য। বিপিএল নিয়ে অনেক অভিযোগ, সেই অভিযোগ এবার কিন্তু আরও অনেক বেড়েছে স্পট ফিক্সিং এবং ফিক্সিংকে কেন্দ্র করে। আমরা একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে আরও আলোচনা করব ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম অব্যবস্থাপনার বিপিএল নিয়ে। আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার এবং বর্তমানে কোচ ডলার মাহমুদ। বিরতির আগে আমরা অব্যবস্থাপনা নিয়ে অনেক কথা বলেছি। এই অব্যবস্থাপনাকে ফোকাস করতে যে মাঠের ক্রিকেটে যে আসলে অনেক ভালো খেলা হচ্ছে, সেটা আমরা কিন্তু খুব বেশি নজরে মানুষ দিচ্ছে না। আপনি বলছেন যদিও দর্শক আসছে, হ্যাঁ আসছে দর্শক, এবং ইনকামও অনেক বেড়েছে ক্রিকেট বোর্ডের। এবার 10 কোটি টাকার উপরে টিকিট বিক্রি থেকে সেলস হয়েছে প্লে অফের আগ পর্যন্ত। যে 4টা দল টিকে রয়েছে, বেস্ট 4টা দলই কি টিকে রয়েছে? সেটা আসলে আমি বলবো যে হ্যাঁ, যেভাবে তারা পারফর্ম করেছে, হয়তোবা আমি একটা টিমের হয়ে কাজ করেছি, তো সেইখানে আমাদের হয়তোবা প্রত্যাশা অনুযায়ী হয়নি, কিন্তু ওই দিন শেষে আপনার যে টিম ভালো করবে মাঠে তারাই বেটার টিম। তো আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই যোগ্যতা অনুযায়ী এবং তাদের পারফরমেন্স অনুযায়ী তারাই সুপার 4 এটা তারা ডিজার্ভ করে। আচ্ছা, বিপিএল আপনি যদিও বলছেন একটা টিমের হয়ে কাজ করছেন, তারপরেও বলছি আমি যদি একটু স্পেসিফিক বলি, বরিশাল এবং রংপুর যেভাবে দল সাজিয়েছে, বাকি দলগুলো নিচের দিকে সিলেট কিংবা ঢাকা, রাজশাহী, তারা যেভাবে দল সাজিয়েছে, এই ব্যবধানটা টুর্নামেন্ট শুরুর আগে স্পষ্ট। আমি বলছি এই টুর্নামেন্টে কি তাহলে কয়েকটা দল অংশগ্রহণ করার জন্য অংশ নেয়, কয়েকটা দল কি খালি চ্যাম্পিয়ন হওয়ার জন্য অংশ নেয়? এই অসম পার্থক্যটা আসলে দূর করা কিভাবে সম্ভব? আপনার এটা ইটস এ গুড কোয়েশ্চেন, যে আসলে বাকি টিমগুলো আসলে কেন ভালো টিম করতে পারছে না। আপনার বিশেষ করে আপনার রংপুর দেখবেন, বরিশাল ভেরি ভেরি প্রফেশনাল, এবং তারা আমার যতটুকু মানে আইডিয়া বা আমি যতটুকু ধারণা, তারা জানে যে আসলে কি করতে হবে, কীভাবে ভালো টিম করলে তাদের টিম ব্যালেন্স হয়।
আপনার আমি যতটুকু জানি যে নতুন যে টিমগুলো আসছে আসলে তাদের জন্য আসলে কঠিন এত শর্ট টাইমে আসলে টিমগুলো গোছানো, তারা জানতো না আসলে টিম পাবে কিনা। তো সেই দিক থেকে আমি বলবো যে অবশ্যই যে আপনার আরও বেটার ফরেনার যদি নিয়ে আসতো, আপনি দেখবেন যে এই দলগুলো কিন্তু আপনাদের লোকালের থেকে ফরেনারে অনেক বেশি আপনার পার্থক্য গড়ে দিয়েছে। আপনি যদি রংপুরে দেখেন যে খুশদিল একাই অনেকগুলো ম্যাচ জিতিয়েছে, আপনার বরিশালের হয়ে আপনার ফাহিম আশরাফ অনেকগুলো ম্যাচ জিতিয়েছে, তারপরে কায়াল মার্স ওরাও যাওয়ার আগে ভালো খেলেছে। তো অবশ্যই এইটা কিন্তু এই আপনার ফ্র্যাঞ্চাইজি লিগের বা এই গ্লোবাল টুর্নামেন্টে দেখবেন কিন্তু এটাই কিন্তু অনেক বড় ব্যবধান করে দেয়। তো অবশ্যই আমি ওই আগের কথায় ফিরে যাব, যখন দেখবেন যে আপনার একটা টিম জানে যে না আমি নেক্সট ইয়ার টিম করতেছি বা তারপরে আমি থাকতেছি 2-3 বছর, হ্যাঁ, তখন তাদের একটা প্ল্যান থাকে। আমি আমার টিমের কথা বলবো যে আমাদের টিম আসলে কি একটা মানে মিডিওকার একটা বাজারের একটা টিম ছিল, এবং আমাদের প্ল্যান ছিল যে আসলে যে বিদেশিগুলো থাকবে তারা যেন পুরাটা সময় অ্যাভেলেবেল থাকে। তো আপনার দেখবেন যে এটা আসলে ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। দেখবেন যে অ্যালেক্স হেলস কিন্তু সে এখানে খেলেই আইএলকে প্রাধান্য দিয়েছে, হ্যাঁ, যদিও সে রংপুরের হয়ে খেলেছে, কিন্তু আমাদের ওই লাক্সারি ছিল না যে ধরেন আপনার একটা ভালো প্লেয়ার চলে যাবে আবার একটা ভালো প্লেয়ার নিয়ে আসবে। তো আমার মনে হয় এই জিনিসগুলো কিছুটা হলে ব্যবধান করে দিয়েছে। অবশ্যই যখন দেখবেন যে আপনার টিমগুলার স্পন্সর থাকবে, তাদের সেই পরিমাণ টাকা থাকবে যে বড় বড় প্লেয়ার নিয়ে আসতে পারবে, তখন আমার মনে হয় মানে টুর্নামেন্ট এবং পুরো লিগটা আরো বেশি কম্পিটিটিভ হবে। এবং আবারও ঘুরে ফিরে সেই বিজনেসের কথায় আসে, যার ইনকাম যেভাবে আসবে সেভাবেই সে খরচটা করতে পারবে। যে 4টা দল টিকে রয়েছে, আমি যদি প্লে অফের কথা বলি, ফার্স্ট কোয়ালিফায়ারে খেলবে বরিশাল এবং চিটাগাং, গতকালও তারা খেলেছে লাস্ট ম্যাচ। তাদের ম্যাচটাকে আপনি কিভাবে দেখেন, যে মানে কারা এগিয়ে থাকবে? মোমেন্টাম আপনার অবশ্যই চিটাগাংয়ের দিকে আছে। চিটাগাং আমার কাছে মনে হয়েছে তারা ভালো ক্রিকেট খেলছে, বিশেষ করে তাদের বোলিং ইউনিটটা আমি বলবো যে লোকাল খালেদ এবং শরীফুল খুব ভালো বোলিং করছে, হ্যাঁ। তো বেশ কয়েকটা ম্যাচ তারা দুজনে দারুণ বল করেছে, এবং তাদের বিদেশি বিশেষ করে পাকিস্তানি আপনার খুব ভালো খেলছে, আপনার হায়দার আলী এবং আমাদের শামীম পাটোয়ারি বেশ কয়েকটা ম্যাচ আপনার গতকালও তারা ভালো হ্যান্ড প্যাক ইনিংস খেলেছে, এবং উপর থেকে আপনার পারভেজ ইমন ভালো করছে এবং ক্লার্ক ও ভালো করছে। তো আমি বলবো যে তারা বেশ কিছু প্লেয়ার আছে। এই ফর্মেটে আপনি দেখবেন যে ব্যাটসম্যানের মধ্যে যদি 2-1 ফর্মে থাকে, আপনার 4-5টা বোলারের মধ্যে যদি এরকম থাকে যে কেউ খুব ভালো ফর্মে আছে পার্টিকুলার টাইমে, বিশেষ করে আমি বলবো শরীফুল খালেদ খুব ভালো বোলিং করছে, আলিস ও মিস্ট্রি বলার, তো আমি বলবো যে ইভেন একটা ম্যাচ হতে যাচ্ছে। তবে বরিশাল আপনার ফাহিম আশরাফ চলে যাওয়াতে আমার মনে হয় কিছুটা তারা দুর্বল হয়েছে। আমি জানি না প্লে অফের আগে নতুন কোনো প্লেয়ার আসছে কিনা, অ্যাডাম মিলনে এসছে। তবে আমার মনে হয় তাদের ওভারঅল যদি পুরো টুর্নামেন্ট দেখেন, তাদের ওই ফাহিম আশরাফ এবং আপনার কায়াল মার্স যেভাবে খেলেছে, মাহমুদুল্লাহ রিয়াদ ভালো খেলেছে, আমার কাছে মালান কয়েকটা ম্যাচে ভালো খেলেছে, এবং তাদের একটা কনসার্নের জায়গা আমার কাছে মনে হচ্ছে যে আপনার মুশফিকের ফর্মটা এবং তৌহিদ হৃদয়ের ফর্মটা একটু নিচের দিকে। আমার মনে হয় যে ওই 2-3 জন প্লেয়ারই খেলার কথা আপনার আলটিমেটলি, তারপরেও যেদিন আপনার প্রয়োজন হয় সেই প্লেয়ার যদি পার্টিকুলার টাইমে যদি ভালো খেলে ফেলে তাহলে ভালো হতে পারে। আমার মনে হয় যে ভালো একটা গেম হতে যাচ্ছে। আমার মনে হয় যদি তাদের রিসেন্ট যদি কোনো ভালো প্লেয়ার চলে আসতে পারে বরিশালে, আমি বললাম যে আর একটু বেটার সুযোগ আছে তাদের। আর এলিমিনেটরে রংপুর ভার্সেস খুলনা, আমি এখানে রংপুরকে এগিয়ে রাখবো। আপনার খুলনা আমরা জানি যে আসলে লাস্ট ম্যাচ পর্যন্ত তাদের ওয়েট করতে হয়েছে সুপার 4-এ আসবে কিনা। তো স্টিল তাদেরও বেশ কিছু প্লেয়ার ফর্মে আছে। রংপুর আমার মনে হয় বেশ বড় কিছু নাম শুনতে পাচ্ছি যে আসবে। তবে এটা ঠিক যে প্লেয়ারগুলো আসবে তারাও বিভিন্ন ধরনের টুর্নামেন্টের মধ্যে থাকে, এই যে একই ফরম্যাটে এসে কিন্তু অ্যাডজাস্ট করার একটা বিষয় থাকে। আপনার যেহেতু একটা সুযোগ, আগে যেমন আমরা দেখেছি টেবিল টপার ছিল, এখন 3-এ চলে গেছে প্রবাবলি। তো এখন আপনার যদি হেরে যায় তখন তাদের জন্য আসলে একটু মানে ডু আর ডাই সিচুয়েশন। আমার মনে হয় যে বিদেশিগুলো আসছে এবং যারা এতদিন খেলে আসছে তাদের আমার মনে হয় পারফর্ম করতে পারলে সুযোগ তৈরি হতে পারে। মানে রংপুরের 8টা ম্যাচ জয়ের পর টানা 4টা পরাজয়, মানে সেটাকে আপনি কিভাবে দেখেন? মানে আরেকটা জিনিস যে খুলনায় লোকাল প্লেয়ার কালেকশন খুব ভালো বলা হচ্ছে। খুলনার আমি ভেরি হ্যাপি দা ওয়ে, বিশেষ করে আপনার মাহিদুল অঙ্কন খেলেছে। আপনার একদম ওইখানে গিয়ে আমরা কিন্তু দেখি যে জাকের আলী অনেক ন্যাশনাল টিমের হয়ে ভালো খেলেছে। খুব বেশি প্লেয়ার কিন্তু আমাদের নেই। আপনি আগে দেখবেন যে একটা সময় আপনার বিদেশিরা ওইখানে খেলতো এবং উপরে খেলতো বিদেশিরা। তো আমাদের এই বছরে কিন্তু বেশ কিছু প্লেয়ার আছে যারা খুব ইম্পর্টেন্ট জায়গায় ভালো পারফরমেন্স করেছে, সুযোগ পেয়েছে, পারফর্ম করেছে। তো অবশ্যই আপনার হাসান মাহমুদও ভালো করছে। তো একটা জায়গায় যে আপনার প্রতি বছর আমরা দেখি বেশ কিছু মানে আপনার ইমার্জিং প্লেয়ার বা নতুন একজন প্লেয়ার বিপিএলে ভালো করে, এইবার যারা রেকগনাইজ প্লেয়ার ছিল তারাই ভালো করছে। তো সেইখান থেকে একটু আমি বলবো যে একটু হতাশার জায়গা যে নতুন কেউ এখনও ওইভাবে নিজেকে মেলে ধরতে পারেনি। অবশ্যই আপনার টুর্নামেন্টটা আমি বলবো যে
এখন যেভাবে শুরু হচ্ছে, এতদিন যত সমালোচনা ছিল যে আপনার এই এলিমিনেটর এবং ফাইনাল দিয়ে যদি বিপিএলটা ভালোভাবে শেষ করতে পারে। আর মিরপুরের একটা বিষয় যে আপনার সবসময় একটা আনপ্রেডিক্টেবল বিষয় থাকে, আপনার রাতে দেখছি রান হয়েছে, দিনে আবার রান হয় না, তো এটা আবার একটা আপনার মজার বিষয় যে আসলে কি হতে যাচ্ছে, সেটা একটা উইকেটের মিস্ট্রি আসলে কি হয়। তবে আশা করি যে রান হবে। এক কথায় যে কাকে আপনি ফেভারিট বলবেন এই 4 টিমের জন্য চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে, এক কথা? এক কথায় বলা ডিফিকাল্ট, আমার কাছে মনে হচ্ছে স্টিল রংপুরের চান্স বেশি। ধন্যবাদ আপনাকে ডলার মাহমুদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরাও অপেক্ষায় রয়েছি শেষ যে 4টি ম্যাচ রয়েছে বিপিএল এর প্লে অফের এবং ফাইনালের, সেই ম্যাচগুলোর জন্য এবং কে চ্যাম্পিয়ন হয় সেটা দেখার জন্যই আমরা অপেক্ষা রয়েছি। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।